তো চলে এসেছি পিচ্চিরা, সেটা হচ্ছে জারণ সংখ্যার দ্বিতীয় ভিডিও নিয়ে। তো প্রথম ভিডিওটা দেখে আসলে হচ্ছে ভালো হবে যারা হচ্ছে আজকের ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম ভিডিওতে বা লেকচারে আমরা কি কি আলোচনা করেছি, এগুলো আলোচনা করেছি, তারপর এগুলো আলোচনা করেছি, তারপর এগুলো আলোচনা করেছি, তারপর এটা, তারপর এটা। হ্যাঁ, আজকের ভিডিওটা শুরু হবে এখান থেকে। কি কি পড়তে হবে সেটা হচ্ছে মৌলের যোজনী বা ভ্যালেন্সি, এটা তোমরা জানো। আমি এটা পড়াবো না, জাস্ট হচ্ছে কিছু জিনিস হচ্ছে দেখিয়ে দিব। তারপর কি আয়ন বা হচ্ছে গিয়ে যৌগমূলক বা রেডিক্যাল, ব্র্যাকেটে হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য ইংরেজিতেও লেখা আছে, এদের হচ্ছে গিয়ে চার্জ। এদের কি, এদের হচ্ছে গিয়ে চার্জ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। চার্জ, আয়ন আর হচ্ছে রেডিক্যালদের চার্জ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এরপর কি, এরপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের চুম্বক অংশ, সেটা হচ্ছে কোনো কম্পাউন্ডে বা মলিকুলে কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা অ্যাটমের কি অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারকে সংক্ষেপে হচ্ছে এরকম ON লেখা শিখো, তাহলে যেটা হবে সময় বেঁচে যাবে আর কি। আচ্ছা, তাহলে কি পড়বো? এই যে এখানে চারটা করাই আছে। হ্যাঁ, যদিও এগুলো তোমরা জানো, কিন্তু তারপরেও হচ্ছে একবার বলে দিচ্ছি যে কি হবে। সেটা কি, মৌলের যোজনী বা ভ্যালেন্সি। তো আমাদের যে এলিমেন্ট, এটা হচ্ছে দু রকম হয়। কি, মেটাল মানে হচ্ছে ধাতু, আর কি নন মেটাল বা হচ্ছে অধাতু। তো ধাতুদের জন্য, হ্যাঁ আমি জানি, সেটা হচ্ছে তোমরা যোজনী বা ভ্যালেন্সির হচ্ছে অনেক রকমের ডেফিনিশন পড়েছো ছোট ক্লাসে বা বড় ক্লাসে। তো সেই ডেফিনিশনগুলো ভুলে যাও, এগুলো বাদ। সব থেকে সঠিক ডেফিনিশনটাই হচ্ছে পড়ো। সেটা কি করেছে? আচ্ছা, প্রথম কথা বলি, সেটা হচ্ছে ধাতুরা আয়নিক যৌগ গঠন করে। ধাতুরা আয়নিক কম্পাউন্ড বা আয়নিক মলিকুল ফর্ম করে। তো কি বলেছে দেখো, সেটা হচ্ছে গিয়ে আয়নিক যৌগ বা আয়নিক মলিকুল, আয়নিক কম্পাউন্ড যেটাই বলো না কেন, গঠন করার সময় ধাতুর পরমাণু যতটি ইলেকট্রন দান করে ওই সংখ্যাটি হচ্ছে ওই ধাতব মৌলের যোজনী। তো এটা তোমরা জানো, সুতরাং এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। অধাতু নিয়ে কথা বলবো মূলত, সেটা হচ্ছে কি নন মেটাল। এখন দেখো, নন মেটালদের জন্য ভ্যালেন্সির দুইটা ডেফিনিশন লেখা আছে। দুইটা ডেফিনিশন লেখার কারণ হচ্ছে অধাতু যখন ধাতুর সাথে যৌগ গঠন করে তখন আয়নিক যৌগ গঠন করে, আবার অধাতুর সাথে যখন যৌগ গঠন করে তখন হচ্ছে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ তৈরি করে। এই জন্য অধাতুর জন্য ভ্যালেন্সির ডেফিনিশন দুই রকম। দেখো প্রথমটা তোমরা বুঝবা, সেটা হচ্ছে কি অধাতু আয়নিক যৌগ গঠন করার সময়, আয়নিক মলিকুল ইংরেজিতে লেখা আছে, আয়নিক যৌগ গঠন করার সময় অধাতুর পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ করে ওই সংখ্যাটি হচ্ছে ওই অধাতব মৌলটির যোজনী। জাস্ট আয়নিক যৌগের মতো, ধাতুর মতো অধাতুর এই ডেফিনিশনটাও সেম। এটা আয়নিক যৌগের জন্য। আর পরের ডেফিনিশনটা হচ্ছে সমযোজী যৌগ বা সমযোজী অণুর জন্য, কোভ্যালেন্ট মলিকুল বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, কি বলেছে দেখো, এটা ইম্পর্টেন্ট, এই ডেফিনিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অধাতুর ডেফিনিশন দুইটা, একটা হচ্ছে আয়নিকের জন্য, একটা হচ্ছে কি কোভ্যালেন্টের জন্য। কি বলেছে, সমযোজী যৌগ গঠন করার সময় অধাতুর পরমাণুটি তার সর্ববহিস্থ শক্তি স্তরে, এটাকেই হচ্ছে আমরা বলি আউটার মোস্ট শেল, মানে আমাদের যে নন মেটালিক অ্যাটমটা আছে এটা তার আউটার মোস্ট শেলে, মানে সর্ববহিস্থ শক্তি স্তরে আউটার মোস্ট শেলে যতটি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করে, আনপেয়ার্ড ইলেকট্রন। আমি জানি তোমাদের বইয়ে হচ্ছে কথাটা বিজোড় বলা, বিজোড় বা হচ্ছে অড, কথাটা হচ্ছে বিজোড় আর অযুগ্ম এক নয়। অযুগ্ম আলাদা জিনিস, বিজোড় আরেক রকমের জিনিস। এখানে অযুগ্ম বলতে হবে, ঠিক আছে? এখানে কি বলতে হবে? অযুগ্ম বলতে হবে, আনপেয়ার্ড। আচ্ছা, কি বলেছে, সমযোজী যৌগ গঠন করার সময় নন মেটালিক অ্যাটমটি তার আউটার মোস্ট শেলে যতটি আনপেয়ার্ড ইলেকট্রন ফর্ম করে, সৃষ্টি করে ওই সংখ্যাটিই হচ্ছে ওই অধাতব মৌলের যোজনী। তো এগুলো তোমরা জানো এবং বলেছি, তোমরা আগে যোজনী বা ভ্যালেন্সির যত রকমের ডেফিনিশন পড়েছো সেগুলো সব ভুলে যাও। ডেফিনিশন এই তিনটা, ধাতুর জন্য এটা হচ্ছে ডেফিনিশন, আর অধাতুর জন্য এই দুইটা হচ্ছে ডেফিনিশন। এর বাহিরে ভ্যালেন্সির এর থেকে বিশুদ্ধ বা সঠিক ডেফিনিশন আর কোথাও নেই, এটাই সব থেকে সঠিক এবং তোমরা এটাই পরীক্ষাতে লিখবে।
আচ্ছা, এবার হচ্ছে আসো, এটা একটা পিরিয়ডিক টেবিল দেওয়া জাস্ট দেখানোর জন্য, এবং পিরিয়ডিক টেবিলের কিছু জিনিস আমাদের লাগবে, তবে সেটা পরে। এবার আসো, তোমাদের হচ্ছে কতগুলো আয়ন শিখায় দিই, সেটা হচ্ছে কি ধাতব মৌলের পরিবর্তনশীল যোজনী, ভেরিয়েবল ব্যালেন্স, এগুলো তোমরা পড়েছো। আমি জাস্ট হচ্ছে এখানে তোমাদেরকে একটা সুন্দর চার্ট করে দিলাম যে আমাদের কোন কোন ধাতুগুলা একের অধিক যোজনী দেখায়, একের অধিক যোজনী দেখায়, মানে ওরা একাধিক, এক সময় একরকম ইলেকট্রন দান করে, অন্য সময় অন্যরকম, যেরকম দেখায়, যেরকম হচ্ছে আয়রন পরমাণু। আয়রন পরমাণু কিছু কিছু যৌগে দুটো ইলেকট্রন দান করে, আর কিছু কিছু যৌগে তিনটে ইলেকট্রন দান করে। সেম হচ্ছে কোবাল্ট, সেম হচ্ছে গোল্ড, কপার, তারপর কি মার্কারি, তারপর কি টিন বা হচ্ছে স্ট্যানাম, প্লাটিনাম, তারপর কি প্লাম্বাম বা হচ্ছে লেড, এটাই তো। আচ্ছা, তো এদের খেয়াল করে দেখো, এদের প্রত্যেকের পরিবর্তনশীল যোজনী কয়টা? দুইটা। আমি জানি এগুলো তোমাদের জানা আছে, কিন্তু কেউ কেউ তো থাকতে পারো যারা এই জিনিসগুলো জানো না, তো তাদের জন্যই হচ্ছে এই জিনিসগুলো লিখে দাও। এবং এখানে কিছু কিছু জায়গায় দেখছো যে ফাঁকা আছে, মানে সবগুলো না লিখে দিয়ে আমি সবগুলো লিখে দিয়েছি, যে দুইটা হচ্ছে ফাঁকা রেখেছি নিজে লেখার জন্য। সেটা হচ্ছে এগুলো তোমরা জানো, এটা কি এই আয়ন দুইটা হচ্ছে এসেছে কোথা থেকে? এই দুইটা আয়ন এসেছে হচ্ছে আয়রন থেকে, এফি থেকে। দুইটা ইলেকট্রন দান করলে Fe2+ আয়ন, তিনটা ইলেকট্রন যখন দান করছে Fe3+ আয়ন। তো এদের যে পুরাতন নাম ছিল সেটা হচ্ছে ছোট যে চার্জ, বা আমরা বলছি এখানে আয়রন 2 যোজনী দেখাচ্ছে, 3 যোজনী, কোবাল্ট 2 যোজনী দেখাচ্ছে, 3 যোজনী দেখাচ্ছে, এটা হচ্ছে গোল্ড 1 যোজনী দেখাচ্ছে, 3 যোজনী দেখাচ্ছে, কপার 1 যোজনী দেখাচ্ছে, 2 যোজনী দেখাচ্ছে। এবং এটাই তোমরা পড়েছো, সেটা হচ্ছে চার্জ যত যোজনী তত, চার্জ যত যোজনী তত, ঠিক আছে। এবং চার্জ লেখার জন্য খেয়াল করে দেখবা, যে কোনো কিছুর চার্জ লিখতে হলে সব সময় একদম হচ্ছে ডান পাশে লিখতে হয়। দেখো এখানে যতগুলো প্রতীক দেখছো, সিম্বল দেখছো, চার্জগুলো কিন্তু কি, চার্জগুলো হচ্ছে একদম কি বাম পাশে উপরে, বাম পাশে উপরে, বাম পাশে উপরে, বুঝেছো? এই জায়গাগুলো নিয়ে কিন্তু ভুল হওয়া যাবে না। অনেকে ভুল করো, তখন সমস্যা হবে। যোজনী আর চার্জ এগুলোর মধ্যে সমস্যা হবে। যোজনী লেখার জায়গাটা কোথায় বলেছি, সেটা হচ্ছে সিম্বলের উপরে, আর আগে চিহ্ন পরে মান। আর চার্জের বেলায় দেখো, চার্জ লেখার জায়গা হচ্ছে সব থেকে কি ডানে। চার্জ লেখার জায়গা কি, চার্জ লেখার জায়গা হচ্ছে গিয়ে সর্বডানে। চার্জ লেখার জায়গা কি, সর্বডানে, সব থেকে ডানে। আর কোথায় সর্বডানে? কোথায় সর্বডানে? উপরে, সর্বডানে উপরে। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে চার্জ লেখার নিয়ম হচ্ছে, চার্জ লেখার নিয়ম হচ্ছে আগে মান, আগে মান পরে চিহ্ন, আগে মান পরে চিহ্ন। এবং এগুলো তোমরা দেখে এসেছো, আগে মান পরে চিহ্ন। খেয়াল করে দেখো 2+, 3+, 2+, আগে মান পরে চিহ্ন। হ্যাঁ, এখন এখানে বলবা এখানে তো মান নেই, না আছে, সেটা হচ্ছে 1, AU 1+, 1 হলে আমরা লিখি না। ঠিক তেমনি এখানেও আছে CU 1+, 1+, আমরা লিখি না আর কি, ঠিক আছে, মানে 1 হলে হচ্ছে আমরা লিখি না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে পুরাতন নাম ছিল, এবং এই নামগুলো ইম্পর্টেন্ট, তোমরা আস্তে আস্তে অনুভব করবে। আমি জারণ সংখ্যা এত সহজে যাব না, জারণ সংখ্যা আজীবন যাতে মনে থাকে বা খুব যাতে ভালো করে বোঝো, এর জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক আলোচনা আছে, সেগুলো পড়ে নিলে তখন জারণ সংখ্যা যেভাবেই দেখ না কেন, তোমরা কোনোদিন এমন হবে না যে পারোনি, অবশ্যই পারবা। আচ্ছা, তো এটা কি পুরাতন নিয়ম ছিল হচ্ছে, যেটা ছোট চার্জ, যেটা ছোট চার্জ বা হচ্ছে গিয়ে ছোট যোজনী দেখাচ্ছে, ছোট যোজনী দেখাচ্ছে, সেটা কি, যেটা ছোট যোজনী দেখাচ্ছে তাকে হচ্ছে আমরা বলি আস, আর যেটা বড় যোজনী দেখাচ্ছে তাকে বলি হচ্ছে আমরা ইক। এবং যেসব ধাতুর নাম হচ্ছে ল্যাটিন থেকে এসেছে, আমরা তাদের জন্য ল্যাটিন নামটা নিচ্ছিলাম। যেরকম আয়রনের ল্যাটিন নামটা কি ছিল, আয়রনের ল্যাটিন নামটা ছিল ফেরাম, এগুলো তোমরা জানো। তারপর হচ্ছে গোল্ড, গোল্ডের হচ্ছে ল্যাটিন নাম কি ছিল, গোল্ডের ল্যাটিন নাম ছিল হচ্ছে অরাম, অরাম। তারপর কপার, কপারের ল্যাটিন নাম কি ছিল, কপারের ল্যাটিন নাম ছিল হচ্ছে কিউপ্রাম, কিউপ্রাম। তারপরে হচ্ছে মার্কারির মূলত হচ্ছে গ্রিক নাম ছিল হাইড্রারজাইরাম, সেই নামটা অনেক কঠিন। আর মার্কারির ল্যাটিন নামটা কি, মার্কারির ল্যাটিন নামটা মার্কারি, ঠিক আছে, তো লিখছি না, আচ্ছা লিখে দেই, মার্কারি,
এরপরে কি টিন, টিন ওর ল্যাটিন নামটা কি, ওর ল্যাটিন নামটা হচ্ছে স্ট্যানাম, ওর ল্যাটিন নামটা কি, ওর ল্যাটিন নামটা হচ্ছে স্ট্যানাম। প্লাটিনাম, প্লাটিনাম। এটা কি লেড, এবং ওর ল্যাটিন নামটা কি ছিল, ওর ল্যাটিন নামটা ছিল হচ্ছে প্লাম্বাম। ওর ল্যাটিন নামটা কি ছিল, ওর ল্যাটিন নামটা ছিল প্লাম্বাম। তো ওইটাই, এবং খুব সহজ ছিল। সেটা কি, সেটা হচ্ছে যে আম বাদ দিয়ে ছোট যোজনীর বেলায় হচ্ছে আস, আম বাদ দিয়ে বড় যোজনীর বেলায় ইক। ঠিক তেমনি কোবাল্ট, কোবাল্টের মধ্যে কিছু বাদ দেওয়া হয়নি। কোবাল্টের জন্য হচ্ছে কি কোবাল্ট, কোবাল্ট, এই যে কোবাল্ট এর জন্য জাস্ট কিচ্ছু না, ছোট যেটা চার্জ বা যেটা ছোট আয়ন সেটার জন্য হচ্ছে কোবাল্টাস, আর যেটা বড় আয়ন সেটা হচ্ছে কোবাল্টিক। কোবাল্ট 2+ হচ্ছে কোবাল্টাস আয়ন, কোবাল্ট 3+ হচ্ছে কোবাল্টিক আয়ন। ঠিক তেমনি গোল্ড, খেয়াল করে দেখো, এটা কি ছোট আয়ন, এটা হচ্ছে বড় আয়ন, চার্জ কম চার্জ বেশি। তো ওই যে সেম, এই যে আম বাদ দিয়ে, আম বাদ দিয়ে, যে আম বাদ দিয়ে কি ছোট যোজনীর বেলায় আস, বড় যোজনীর বেলায় ইক। ঠিক তেমনি কপার, ল্যাটিন নামটা কি কিউপ্রাম, এই যে সেম, আম বাদ দিয়ে কি ছোট যোজনীর বেলায় আস, বড় যোজনীর বেলায় ইক। কিউপ্রাস, কিউপ্রিক, অরাস, অরিক। এগুলো তোমরা জানো এবং এগুলো বুঝতে হবে, বুঝতে হবে। কেন বুঝতে হবে এখন বুঝবা না, পড়তে থাকো, দেখতে থাকো। আচ্ছা, মার্কারির বেলায় জাস্ট কিছু না, এখান থেকে এই ওয়াইটা হচ্ছে আমরা বাদ দিচ্ছি। ছোট যোজনীর বেলায় হচ্ছে আস, বড় যোজনীর বেলায় হচ্ছে ইক। মার্কিউরাস আয়ন, মার্কিউরিক আয়ন, Hg+ হচ্ছে মার্কিউরাস আয়ন, Hg2+ হচ্ছে মার্কিউরিক আয়ন। ঠিক তেমনি টিন, হ্যাঁ এটার ইংরেজি নামটা হচ্ছে টিন, ল্যাটিন নামটা হচ্ছে স্ট্যানাম। এখান থেকে কি করবো, এই যে আমটা বাদ দিব, ছোট আয়নটার জন্য হচ্ছে স্ট্যানাস আস, বড় যোজনীটার জন্য ইক। ঠিক আছে, স্ট্যানাস আয়ন, স্ট্যানিক আয়ন, Sn2+ হচ্ছে স্ট্যানাস আয়ন, Sn4+ হচ্ছে স্ট্যানিক আয়ন। আচ্ছা, প্লাটিনাম, সেম প্লাটিনাম, কি কিচ্ছু না, জাস্ট আম বাদ দিয়ে হচ্ছে আস, আম বাদ দিয়ে হচ্ছে ইক, প্লাটিনাস আয়ন, প্লাটিনিক আয়ন। ওকে ফাইন। তারপর কি লেড, ল্যাটিন নামটা কি ছিল প্লাম্বাম, আম বাদ দিয়ে কি ছোটটার জন্য লেড 2+-এর জন্য হচ্ছে কি প্লাম্বাস, আর লেড 4+-এর জন্য হচ্ছে প্লাম্বিক। এই নামগুলা খুবই জরুরি, এই নামগুলা সত্যি কথা বলছি খুবই জরুরি। আচ্ছা, এগুলো ছিল এসব আয়নদের পুরাতন নাম, এসব আয়নদের কি ছিল, এটা পুরাতন নাম। এবং এই নামগুলোর মধ্যে একটা সমস্যা ছিল, খেয়াল করে দেখো, এই নামগুলোর মধ্যে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে গিয়ে মনে রাখতে কষ্ট হতো যে Fe2+ হচ্ছে ফেরাস আয়ন, Fe3+ হচ্ছে ফেরিক আয়ন, মনে রাখতে কষ্ট হইতো, বুঝো নাই, কষ্ট হইতো। তো এর থেকে আধুনিক নিয়ম মানে হচ্ছে ইউপেক নিয়ম হচ্ছে গিয়ে, এটা কি ছিল, এটা ইংরেজি নামটা ছিল আয়রন, Fe হচ্ছে গিয়ে আয়রন। তো এটা নতুন জায়গা ছিল, এই যে এই জন্যই হচ্ছে ফাঁকা জায়গাগুলো রাখা ছিল। এই যে আয়রন কত যোজনী দেখাচ্ছে, 2 যোজনী দেখাচ্ছে। তো নিয়মটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমান হরফে বড় হাতের হচ্ছে যোজনীটা লিখতে হবে। এখানে যে যোজনীটা 2, এখানে যে যোজনীটা 2, এটা হচ্ছে রোমান হরফে বড় করে লিখতে হবে, কিচ্ছু না, শেষ। আয়রন 2 আয়ন, আর এটার নাম ছিল বা এটার নতুন নাম বা ইউপেক নেম হচ্ছে আয়রন 3 আয়ন। ঠিক আছে, এখন তোমরা নিজেরাই চিন্তা করো, এটা ইজি না, দেখো আয়রন 2 আয়ন, আয়রন 3 আয়ন। ঠিক তেমনি এগুলোর সবার নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা পুরাতন নামগুলো এখনো ব্যবহার করি, তবে নতুন নামটা দেখো ইজি। মানে আমার এখানে লিখতে হবে এটা হচ্ছে কোবাল্ট 2 আয়ন, এখানেই লিখে, ওখানে যেহেতু আর জায়গা রাখি নাই, কি কোবাল্ট 2 আয়ন, এই যে এভাবেই। এটা কোবাল্ট 3 আয়ন, এটা এটাকে হচ্ছে আমরা ওই অরাস আয়ন, অরিক আয়ন বলছিই না, বরং ইংরেজি থেকে নামটা নিচ্ছি গোল্ড 1 আয়ন, আর এটাকে হচ্ছে বলছি কি, এটাকে হচ্ছে বলছি গোল্ড 3 আয়ন, গোল্ড 3 আয়ন। ঠিক তেমনি এটাকে আমরা কিউপ্রাস আয়ন, কিউপ্রিক আয়ন না বলে এটাকে হচ্ছে আমরা বলছি কপার, কপার 1 আয়ন, আর এটাকে হচ্ছে বলছি কপার 2 আয়ন। দেখো এটা বেশি ইজি হয়ে গেল না, বেশি ইজি হয়ে গেল তো, ঠিক আছে। ঠিক তেমনি এটাও, এগুলো প্রত্যেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট একটু অল্পতে বলি, মার্কারি 1 আয়ন, বুঝে নাও, লিখছি না, বুঝে নাও, মানে মার্কারি, আচ্ছা যাও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি মার্কারি 1 আয়ন। ঠিক তেমনি মার্কারি 2 আয়ন, তারপরে এটাকে টিন 2 আয়ন, টিন, টিন 2 আয়ন, তারপর এটা কি, এটা হচ্ছে গিয়ে টিন 4 আয়ন, সরি 4 আয়ন। ঠিক তেমনি প্লাটিনাম 2 আয়ন, প্লাটিনাম 4 আয়ন। এটা কি লেড, লেড LEAD, লেড
লেড 2 আয়ন, তারপর এটা কি, এটা হচ্ছে গিয়ে লেড 4 আয়ন। এই যে দেখো এই নামগুলো থেকে না, এই নামগুলো থেকে দেখো এগুলো ইজি, নতুনটা ইজি, বুঝেছো? এবং এখন মূলত জিনিসপত্রকে সহজ করার জন্য কখনো নিয়ম বানানো হয় না, নিয়ম বানানোর জন্য এর থেকে বড় উদ্দেশ্য লাগে। খেয়াল করো এখানে যে আমাদের যে ছোট যোজনীকে আস আর বড় যোজনীকে যে ইক লেখার যে কনসেপ্টটা, এটা কিন্তু খাটে কখন, যখন কোনো ধাতব মৌল দুইটা যোজনী দেখাচ্ছে, যার মধ্যে একটা বড় একটা ছোট, এবং এরা মোটামুটি দুইটা করে হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেখায়, আয়রন, কোবাল্ট, গোল্ড, কপার, মার্কারি, টিন, লেড আর কি প্লাটিনাম। কিন্তু এবার আসো তোমাদেরকে কতগুলো দুষ্টু লোককে দেখাই। সেই দুষ্টু লোকদের একজন হচ্ছে ভ্যানাডিয়াম, সেই দুষ্টু লোকদের মধ্যে একজন হচ্ছে ক্রোমিয়াম, সেই দুষ্টু লোকদের মধ্যে একজন হচ্ছে গিয়ে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এদের কিন্তু পরিবর্তনশীল যোজনী কিন্তু দুইটা না, এদের কিন্তু পরিবর্তনশীল যোজনী দুইয়ের অধিক। এখন দুইয়ের অধিক যখন পরিবর্তনশীল যোজনী কোনো ধাতব মৌলের থাকে, জাস্ট চিন্তা করো, মানে এখান থেকেই তো জিনিসটা আসছে যে এখন তো আর আস আর ইক দিয়ে পারবো না, এখন তো আর আস আর ইক দিয়ে পারবো না। হ্যাঁ, এদের অন্য নামও আছে, আমি বলবো না, জাস্ট সহজে বুঝো যে আস আর ইক দিয়ে তো হবে না। সুতরাং এখন হচ্ছে ওই যে দেখো যে নতুন নামে ইউপেক নেমকরণ কি, 2+ চার্জ, ওকে, ভ্যানাডিয়াম 2 আয়ন, 3+ চার্জ, ভ্যানাডিয়াম 3 আয়ন, 4+ চার্জ, ওকে, ভ্যানাডিয়াম 4 আয়ন, 5+ চার্জ, ভ্যানাডিয়াম 5 আয়ন। দেখেছো যে চারটা ছিল বলে চারটাকে কত সুন্দর ইজিলি লিখে ফেলা গিয়েছে। ঠিক তেমনি ক্রোমিয়ামের 2+, 3+, 6+, আরও আছে 4+, সবাইকে লিখিনি আর কি, জাস্ট বোঝানোর জন্য যে ক্রোমিয়াম 2 আয়ন, ক্রোমিয়াম 3 আয়ন, ক্রোমিয়াম 4 আয়ন। এবার ম্যাঙ্গানিজ দেখো, এগুলো তোমরা যারা পর্যায় সারণী খুব ভালো করে পড়বে তারা হচ্ছে জানতে পারবে যে কোন মৌলটা, কোন ধাতুর মৌলটা কতগুলো চার্জ দেখায়, কতগুলো আয়ন তৈরি করে, এবং ওগুলোর নাম কি, সেই নামগুলোই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো ম্যাঙ্গানিজ 2+, 3+, 4+, 6+, 7+, 5+ও ফর্ম করে, লিখিনি আর কি। আচ্ছা, তো ম্যাঙ্গানিজ 2+ কি, ম্যাঙ্গানিজ 2 আয়ন, ম্যাঙ্গানিজ 3+, ম্যাঙ্গানিজ 3 আয়ন, এটা বলছি না, ম্যাঙ্গানিজ 4 আয়ন, ম্যাঙ্গানিজ 6 আয়ন, ম্যাঙ্গানিজ 7 আয়ন। আর ওই যে নিচে আর কি এখানে লিখে রেখেছিলাম ওই যে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কিন্তু নতুন নাম কি, আয়রন 2 আয়ন, আয়রন 3 আয়ন, কিউপ্রাস আয়ন, কিউপ্রিক আয়ন, নতুন নাম কি, কপার 1 আয়ন, কপার 2 আয়ন, জাস্ট লিখে রেখেছি। তার মানে চিন্তা করে দেখো জিনিসগুলো এভাবেই আসে, এভাবেই আসে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আসো, প্রথমে হচ্ছে আমরা দেখলাম ধাতব মৌলগুলো যেগুলো কি করে, ইলেকট্রন দান করে ক্যাটায়ন তৈরি করে বা চার্জ তৈরি করে, তাদের যোজনীগুলো বুঝলাম। এখন হচ্ছে অধাতব মৌলের যোজনী, অধাতব মৌলের যোজনী বা হচ্ছে কি নন মেটালিক অ্যাটমদের হচ্ছে ভ্যালেন্সি। তো এখানে কতগুলো কথা বলা আছে যেটা আমি বলি আর কি, সেটা হচ্ছে অযুগ্ম হচ্ছে গিয়ে আনপেয়ার্ড, আর বিজোড় হচ্ছে গিয়ে অড। এটা যারা তোমরা ইংরেজি ভালো পারো তারা এটা জানো, ঠিক আছে। ঠিক তেমনি যুগ্ম মানে হচ্ছে পেয়ার্ড আর জোড় মানে হচ্ছে ইভেন। সুতরাং বিজোড় আর অযুগ্ম এক নয়, জোড় আর যুগ্ম এক নয়। এটা তখন বোঝানো যায় যখন হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস পড়ি। যেরকম ধরো একটা এলিমেন্ট নিলাম নাইট্রোজেন, এটা ইলেকট্রনিক কনফিগারেশন, তো আমাদের সবসময় ফোকাস থাকে হচ্ছে কি, সেটা হচ্ছে আউটার মোস্ট শেলকে নিয়ে। এই যে আউটার মোস্ট শেল, সর্ববহিস্থ শক্তি স্তর, ঠিক আছে। তো জানো 1s2, 2s2, 2p3, আমি জানি 2p3, জাস্ট 2p কে হচ্ছে কি অরবিটাল আকারে লিখলাম, ঠিক আছে। তোমরা জানো 2s সাব অরবিটে একটাই s অরবিটাল থাকে, আর 2p সাব অরবিটে তিনটা অরবিটাল থাকে, 2px, 2py, 2pz, ঠিক আছে। তো এখানে দেখো প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন, আমরা বলছি না এখানে ইলেকট্রনগুলো বিজোড়, বলতে হবে হচ্ছে এভাবে, ইলেকট্রনগুলো অযুগ্ম আকারে আছে। অযুগ্ম, অযুগ্ম মানে হচ্ছে একা, সহজ একটা কথা বলছি, অযুগ্ম মানে হচ্ছে একা। তো এই যে এখন এই নাইট্রোজেনের যে সর্ববহিস্থ শক্তি স্তর, খেয়াল করে দেখো এই সর্ববহিস্থ শক্তি স্তরে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে, একটা, দুইটা, তিনটা, এই জন্য নাইট্রোজেনের যোজনী 3। আর নাইট্রোজেনে কিন্তু এদিকে কিন্তু আর কোনো ফাঁকা অরবিটাল নেই, কোনো শক্তি স্তর নাই। আচ্ছা, সেম আরও একটা দেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে অক্সিজেন। সুতরাং আমাদের পুরো মনোযোগটা কোথায়, আমাদের পুরো মনোযোগটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে, হ্যাঁ, আউটার মোস্ট শেলে। এবং এখানে কি আছে 1s2, 2s2, 2p4,
হ্যাঁ, মানে যদি আমরা নর্মালি বলতাম আর কি 1s2, তারপর কি 2s2, তারপর কি 2p4। এটা হচ্ছে যখন আমরা সাব অরবিট দিয়ে লিখি, উপশক্তি স্তর দিয়ে লিখি। আর যখন অরবিটাল দিয়ে লিখছি সেটা হচ্ছে 2s সাব অরবিটে একটাই অরবিটাল থাকে, সেটা হচ্ছে s অরবিটাল। এই জন্য এসকে দেখে কিছু বোঝা যায় না, পি ডি এফ এদেরকে দেখে হচ্ছে বোঝা যায়। তো পি সাব অরবিটের মধ্যে অরবিটাল কি কি আছে? 2px আছে, 2py আছে, 2pz আছে। আর তোমরা হুন্ডের নীতি পড়ে এসেছো বা পড়বা, বা এটা জানো ইলেকট্রনগুলো দেবার নিয়ম কি। ধরো জিনিসটা এরকম ছিল আর কি, 2px, তারপর কি 2py, তারপর কি 2pz। ইলেকট্রন কয়টা আছে? 4টা। তো ইলেকট্রন প্রবেশের নিয়ম কি ছিল? ইলেকট্রনগুলো অযুগ্ম আকারে প্রবেশ করে। বইয়ে লেখা ছিল বিজোড়, না, শব্দটা হবে অযুগ্ম আকারে। 2px এ একটা ইলেকট্রন এন্টার করলো, এরপর 2py এ, 2px এ আরেকটা যাবে না, যাবে 2py তে। 2py এ একটা ইলেকট্রন অযুগ্মভাবে প্রবেশ করার পর তারপরে নেক্সট ইলেকট্রনটা যাবে হচ্ছে 2pz এ। এখন দেখলাম আমি ইলেকট্রন দিয়েছি কয়টা? 3টা, কিন্তু আমার কাছে ইলেকট্রন আছে কয়টা? 4টা। এবার হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে আবার ফেরত আসবে, মানে আমরা এবার আবার পিছনে আসব, আবার শুরু থেকে শুরু করব, এবং ইলেকট্রনটা আবার যাবে 2px এ, তবে এবার স্পিনটা উল্টো হয়ে যাবে। এটাই জাস্ট, ওটাকেই জাস্ট যদি ইলেকট্রনের সংখ্যা দিয়ে লিখি 2px 2, 2py 1, 2pz 1। তো দেখো অক্সিজেনের আউটার মোস্ট শেলে, সর্ববহিস্থ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন কয়টা? এই যে অযুগ্ম ইলেকট্রন কিন্তু শুধু এই দুইটা অরবিটালে, 2py তে একটা, 2pz এ একটা, মানে মোট অযুগ্ম ইলেকট্রন 2টা। এই জন্যই তো আমরা বলি অক্সিজেনের যোজনী 2। ওই তোমরা ছোটবেলাতে যোজনীর যে যে ডেফিনিশন পড়ছো প্লিজ ওগুলো ভুলে যাও, এগুলা মনে রাখো, এগুলো হচ্ছে সব থেকে সঠিক। বাকি সব কটা হচ্ছে উল্টাপাল্টা কথা বলা, ঠিক আছে, গল্প বলা আর কি, ঠিক আছে। তাহলে আশা করি যোজনী বুঝছো। বা আমি হচ্ছে আরো একজন, আচ্ছা এখন অধাতুর মধ্যেও কেউ কেউ আছে যারা পরিবর্তনশীল যোজনী দেখায়, এগুলোকে তোমরা জানো, যেরকম হচ্ছে সালফার পরিবর্তনশীল যোজনী দেখায়, ফসফরাস পরিবর্তনশীল যোজনী দেখায়, ক্লোরিন পরিবর্তনশীল যোজনী দেখায়, ব্রোমিন পরিবর্তনশীল যোজনী দেখায়, আয়োডিন পরিবর্তনশীল যোজনী দেখায়। মানে আমাদের কাছে যে অধাতুগুলো আছে, অধাতুর সংখ্যা তো খুবই কম। যদি পর্যায় সারণী নিয়ে ঘাটাঘাটি করো তাহলে হচ্ছে দেখবা অধাতুর সংখ্যা খুবই কম। এবং যে যে অধাতুগুলো আছে এর মধ্যে হচ্ছে এই সালফার, ফসফরাস, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেখায়, মানে একের অধিক যোজনী দেখায়। তো ওইটাই হচ্ছে দেখানো হয়েছে ফসফরাসের বেলায়, খেয়াল করে দেখে, এবং এগুলো ইম্পর্টেন্ট এই জন্য এখানে লেখা। এবং তোমরা আস্তে আস্তে হচ্ছে এগুলোর প্রয়োজনীয়তাটা অনুভব করবা, এখন করবা না। এবং একটু তোমরা এখানে ফিল পাবা যে মনে করবা যে ভাইয়া মনে হয় যেন কেমিক্যাল বন্ডিং পড়াচ্ছে। হ্যাঁ, জারণ সংখ্যা বুঝতে হলে কেমিক্যাল বন্ডিং ভালো করে বুঝতে হয়। তো আমি ফসফরাসে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখেছি, এবং আমাদের পুরো মনোযোগ হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে, ঠিক আছে। 3s2 3p3, 3p3, জাস্ট 3p3 কে হচ্ছে 3px1, 3py1, 3pz1 এভাবেতে লিখেছি। তো ফসফরাস যখন স্বাভাবিক অবস্থায় আছে, এটাকে হচ্ছে আমরা বলি স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা বা হচ্ছে গিয়ে জেনারেল স্টেট, সংক্ষেপে হচ্ছে আমরা এটাকে বলি জিএস। তোমরা আস্তে আস্তে পড়বা, স্বাভাবিক অবস্থা, জেনারেল স্টেট, সংক্ষেপে জিএস, ঠিক আছে। তো এখানে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? 3টা। কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? 3টা। এই জন্যই হচ্ছে আমরা বলি ফসফরাসের স্বাভাবিক অবস্থায় যোজনী কত? 3। এখন তোমরা পড়েছো ফসফরাস 2টা পরিবর্তনশীল যোজনী দেখায়, 3 আর 5। 5 যোজনী কিভাবে দেখায়? সেটা হচ্ছে ফসফরাসের কিন্তু 3s 3p এবং ফসফরাসের কিন্তু 3d অরবিটাল আছে, বা 3D উপশক্তি স্তর আছে। হ্যাঁ, এটা উপশক্তি স্তর লিখেছি। অরবিটালগুলো তো হচ্ছে তোমরা জানো, অরবিটালগুলো কি কি? অরবিটালগুলো হচ্ছে dxy, তারপর কি dyz, এরপর কি dzx, এরপরে কি, এরপর হচ্ছে গিয়ে dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে কি dz স্কোয়ার। হ্যাঁ, ডি অরবিটালের নামগুলো একটু অদ্ভুত, এগুলো হচ্ছে যখন তোমরা গুণগত রসায়ন পড়বে তখন হচ্ছে ভালো করে জানতে পারবে যে কেন এরকম, বা এদের শেপগুলো কীরকম। এখন বলছি না, এখন জাস্ট একটা অল্প কথাই বলছি, সেটা হচ্ছে ডি উপশক্তি স্তরে ডি সাব অরবিটে 5টা ডি অরবিটাল আছে, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটাকে লিখলাম আর কি আগে। আচ্ছা, তো এখানে জাস্ট লিখছি যে এটা কি শূন্য, এতে তো কোনো ইলেকট্রন নেই। আচ্ছা, এখন যদি আমরা ফসফরাসকে এক্সাইটেড করি, উত্তেজিত করি, তাহলে আমরা বলি হচ্ছে উত্তেজিত অবস্থা বা হচ্ছে এক্সাইটেড স্টেট, যেটাকে হচ্ছে আমরা সংক্ষেপে কি বলি? ইএস। আমি জানি এভাবে হয়তো তোমরা দেখোনি, বাট এভাবেতেই জিনিসগুলো পড়লে একটু স্মার্ট হয়।
তো এখানে কি হবে, এখানে 3s এর মধ্যে আসলে তো ইলেকট্রন দুইটা ছিল, এই যে 3s এর মধ্যে দুইটা ইলেকট্রন, তারপর কি হ্যাঁ 3px এর মধ্যে একটা ইলেকট্রন, 3py এর মধ্যে একটা ইলেকট্রন, 3pz এর মধ্যে একটা ইলেকট্রন। এখন একটা পরমাণুকে যখন আমরা উত্তেজিত করি যেটা হয় সেটা হচ্ছে ওর সর্ববহিস্থ শক্তি স্তর। হ্যাঁ, আমাদের মনোযোগটা শুধু সর্ববহিস্থ শক্তি স্তর নিয়ে, আউটার মোস্ট শেলকে নিয়ে। তো যেটা হয়, কোনো একটা অ্যাটমকে যখন আমরা উত্তেজিত করি, ওর আউটার মোস্ট শেলে যতগুলো পেয়ার্ড ইলেকট্রন আছে, যুগ্ম ইলেকট্রন আছে, সেগুলো হচ্ছে গিয়ে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যায়। সেগুলো কি হয়ে যায়? সেগুলো হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যায়। যুগ্ম ইলেকট্রন ভেঙে কি হয়ে যায়? অযুগ্ম ইলেকট্রন হয়ে যায়। যদি আমরা ওকে কি করি বলেন তো? যদি আমরা ওকে এক্সাইটেড করি, উত্তেজিত করি। এবং এই পুরো ঘটনাটা কোথায় ঘটে? আউটার মোস্ট শেলে ঘটে, সর্ববহিস্থ শক্তি স্তরে ঘটবে, সর্ববহিস্থ শক্তি স্তরে ঘটবে। মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে তো কোনো যুগ্ম ইলেকট্রন নেই, মানে হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন নেই, সুতরাং এদেরকে উত্তেজিত করে কোনো লাভ নেই। তো যেটা হবে, হ্যাঁ এই যে যুগ্ম ইলেকট্রন হচ্ছে 3s2 তে আছে। তো এখানে যেটা হবে, এখান থেকে একটা ইলেকট্রন এই যে ডি উপশক্তি স্তরে চলে যাবে, এবং ডি উপশক্তি স্তরে যেহেতু পাঁচটা ডি অরবিটাল আছে, এখন আমাকে সিম্পলিফাই বলো, একটা ইলেকট্রনকে রাখার জন্য 5টা অরবিটাল দরকার নাকি একটা অরবিটাল হলেই হয়? তো আমরা DXY কে লিখলাম, এই যে সহজ কথায় 3s2 থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে 3DXY তে চলে আসছে এবং স্পিনটা উল্টে গেছে। যাই হোক, তো এখানে যেটা হলো, ফসফরাসকে উত্তেজিত করার কারণে এখন দেখো সর্ববহিস্থ শক্তি স্তরে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে? 5টা, গুণক 1টা 2টা 3টা 4টা 5টা। এই জন্য হচ্ছে আমরা বলি সেটা হচ্ছে উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজনী কত? উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজনী কত? সেটা হচ্ছে গিয়ে 5। এবং এই সেম ঘটনাই সালফারের বেলায় ঘটেছে। তোমরা একটু দেখো, জাস্ট সালফারের বেলায় দেখো, চিন্তা করে দেখো, এই যে এখানে কি, এই যে 3s2 দুইটা ইলেকট্রন, 3px2, তারপর কি 3py1, 3pz1। আমাদের পুরো শক্তি স্তর দরকার নেই তো, কারণ আমাদের পুরো মনোযোগ কোথায়? আমাদের পুরো মনোযোগ সর্ববহিস্থ শক্তি স্তরকে নিয়ে, সর্ববহিস্থ শক্তি স্তরকে নিয়ে, ঠিক আছে? এবং এখানে যেটা হচ্ছে, হ্যাঁ খেয়াল করে দেখো, এখানে অযুগ্ম ইলেকট্রন শুধু কোথায় আছে? 3py1, 3pz1। এই জন্যই আমরা বলি স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী কত? 2। স্বাভাবিক অবস্থায় জেনারেল স্টেটে সালফারের যোজনী 2, ঠিক আছে? এবার যখন আমরা সালফারকে উত্তেজিত করব এবং যৌগ গঠন করার সময় অধাতব মৌলগুলো উত্তেজিত হয়, এক্সাইটেড হয়, বা এক্সাইটেড করতে হয়, তা নাইলে এগুলো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। তো যেটা হবে, ভালো কথা, এখানে কিন্তু ওর 3D সাব অরবিট আছে, কিন্তু তাতে কোনো ইলেকট্রন নেই। সমস্যা নেই, এই জন্য লিখি না আর কি। যেখানে ইলেকট্রন থাকে না আমরা সেখানে লিখি না, কিন্তু এখানে 3D জিরোটা লিখেছি, কারণ হচ্ছে এই যে এই ইলেকট্রনটা তো উত্তেজিত হয়ে এখানে যাবে, এই জন্য হচ্ছে বোঝানোর জন্য যে এটা হঠাৎ করে হাওয়া থেকে হচ্ছে গিয়ে এই 3D অরবিটাল আসেনি, কারণ 3D অরবিটাল ছিল, তাতে কোনো ইলেকট্রন নেই। যেরকম 3DX1 এ এখানে একটা ইলেকট্রন গিয়েছে, বাকিগুলোতে কিন্তু কোনো ইলেকট্রন নেই এখনো। এই যে 3DY, DYZ, DZX, DX² - Y² DZ², এগুলোতে কিন্তু এখনো ইলেকট্রন নেই, এই জন্য লিখি না। আমরা সেই অরবিটালগুলোকেই লিখি যেখানে ইলেকট্রন আছে, যেখানে ইলেকট্রন প্রেজেন্ট নাই সেই অরবিটালগুলোকে আমরা লিখিই না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, জিনিসগুলোকে যত সিম্পল রাখা যায়, ঠিক আছে? তো এবার দেখো, যখন আমি এবার সালফারকে উত্তেজিত করব, যেটা হবে, হ্যাঁ দুইটা পেয়ার্ড ইলেকট্রন আছে, একটা হচ্ছে 3s সাব অরবিটে বা অরবিটালে একটা পেয়ার্ড ইলেকট্রন আছে, আর 3px অরবিটালে হচ্ছে কি আছে? একটা পেয়ার্ড ইলেকট্রন আছে বা যুগ্ম ইলেকট্রন আছে। তো উত্তেজিত করলে, প্রথমবার যখন আমরা উত্তেজিত করব, এইখান থেকে একটা ইলেকট্রন 3D সাব অরবিটে যাবে। তো একটা ইলেকট্রনকে রাখার জন্য 3D সাব অরবিট থেকে, উপশক্তি স্তর থেকে একটা অরবিটাল হলেই হয়ে যাচ্ছে। এই যে দেখো 3D লিখলাম, এই যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গিয়েছে, এই যে দেখো, এই যে এখন 3px1 হয়ে গেছে, আগে ছিল 2 এখন হয়ে গেছে 1, আর বাকিটা তো যেরকম ছিল সেরকমই 3py1, 3pz1। আর এখান থেকে ইলেকট্রনটা হচ্ছে 3dx1 এ চলে গেছে, xy তে চলে গেছে। এবার খেয়াল করো, সালফারকে উত্তেজিত করার কারণে এখন দেখো ওর আউটার মোস্ট শেলে অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম ইলেকট্রন 4টা। এই জন্য হচ্ছে আমরা বলছি উত্তেজিত অবস্থায়
মানে হচ্ছে কি এক্সাইটেড অবস্থায়, এক্সাইটেড স্টেটে সালফারের যোজনী চাপ। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় স্টারও দিয়ে দিই, মানে স্টার দিয়ে আমরা বুঝাই যে হ্যাঁ একে উত্তেজিত করা হয়েছে। আচ্ছা, সালফারকে কি এখন কি আবার উত্তেজিত করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন? এই যে দেখো, কারণ সর্ববহিস্থ শক্তি স্তরে এখনো কিন্তু একটা অরবিটালে পেয়ারড ইলেকট্রন আছে বা যুগ্ম ইলেকট্রন আছে, মানে যেটা হচ্ছে অনেকটা কি এই যে 3s2 এভাবে। এটাকে যদি এখন উত্তেজিত করে যদি আমি ডি সাব অরবিটে নেই, তাহলে একটা ইলেকট্রনকে রাখার জন্য না একটা অরবিটালই দরকার, সবাইকে তো লেখার দরকার নেই। তো ডি এক্স ওয়াইকে লিখে ফেলেছি, এখন চলে ডি ওয়াই জেডকে লেখা যায়। ওই যে দেখো ডি ওয়াই জেড, এবং ইলেকট্রনটা এখানে চলে গিয়েছে, আর ওই যে দেখো 3s1 হয়ে গিয়েছে। তাহলে সালফারকে যখন আবার উত্তেজিত করলাম, এবার দেখো সালফার পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই জন্য হচ্ছে আমরা বলছি সালফারকে যখন আরও এক্সাইটেড করা হচ্ছে সালফারের যোজনী 6। এটাই তোমাদের পরীক্ষাতে আসে যে দেখাও যে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এবং এই প্রশ্নটার উত্তর দেবার সব থেকে স্মার্টেস্ট উপায় হচ্ছে এই 3টা লাইন লিখে দাও আর নিচে হচ্ছে জাস্ট এক্সপ্লেইন করা। এত ইজি। আচ্ছা, এবং এখানে আমরা ওকে দ্বিতীয়বার উত্তেজিত করেছি, তো সিম্বলিকলি চাইলে 2টা স্টার দেওয়া যায়, তবে এটাও এক্সাইটেড স্টেট, তবে এটাকে মোর এক্সাইটেড স্টেটও বলা যায়, যে আরও উত্তেজিত করা হয়েছিল আর কি। একবার সিম্বলিকলি 2টা স্টার দিয়ে দেখানো যায়। এবার এই সেম কাজ ওই যে ক্লোরিনেরটা দেখো, ক্লোরিনেরটা দেখো, তোমরা বোঝার চেষ্টা করো বা এটা তোমরা নিজেরা ট্রাই করো, সব কিছু তো আর টিচাররা শিখাই দিবে না, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এই যে জাস্ট এই সর্ববহিস্থ শক্তি স্তর নিয়ে চিন্তা করো, এখানে কিন্তু আমার 3D সাব অরবিট আছে, এবং যখন যতগুলো ইলেকট্রনকে প্রমোট করবা, মানে হচ্ছে যুগ্ম থেকে হচ্ছে অযুগ্ম করবা, ততগুলো ডি অরবিটাল হচ্ছে লিখবা যখন যেটা প্রয়োজন পড়বে। খেয়াল করে দেখো, নিজেই বোঝো, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন, তার মানে স্বাভাবিক অবস্থায় ক্লোরিনের যোজনী 1। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ এই যে দেখো, বা আমি লিখেই দেখাই, এখানে ও কি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ক্লোরিনের কাছে 3s2 3px2 3py2 3pz1। এই যে জিনিসগুলো তো এইরকম, মানে ওখানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা লেখা, আর এখানে স্পিন দিয়ে লিখছি আর কি, আর কিচ্ছু না। ঠিক আছে, স্পিন দিয়ে লিখছি, স্পিন দিয়ে লিখছি, এই তো। এবার যখন আমি একে উত্তেজিত করছি, উত্তেজিত করলে যেটা হবে, হ্যাঁ 3টা পেয়ারড ইলেকট্রন আছে, তিন জায়গায়, 3s এ একটা, 3py এ একটা, 3px এ একটা। ও এখানে 3py লিখে ফেলেছে, এটা 3px হবে। আচ্ছা, তো ধরছি এখানে এই ইলেকট্রনটাকে, এই যে এখানকার এই যে ইলেকট্রনটাকে, এই যে এই ইলেকট্রনটাকে আমি উত্তেজিত করে হচ্ছে আনপেয়ার্ড করে ফেললাম। আনপেয়ার্ড করে ওকে কোথায় ফেলে দিলাম বা কোথায় গিয়ে নিয়ে গেলাম, সেটা হচ্ছে 3dxy তে ধরে নাও। এই যে, তাহলে এখন এই যে এই হচ্ছে গিয়ে অবস্থা। ঠিক আছে, এই যে 3py আগে 2 ছিল, 3p, হ্যাঁ 3py এখন এই যে 1 হয়ে গিয়েছে। খেয়াল করো, খেয়াল করো, 3py হচ্ছে এখন 1 হয়ে গিয়েছে, আগে 3py হচ্ছে 2 ছিল, এখন 3py 1 হয়ে গিয়েছে। আর এখন ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে দেখো মোট অযুগ্ম ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এগুলো কিন্তু এখনো কিন্তু কি পেয়ারড ইলেকট্রন, এই দুইটা এখনো কিন্তু কি পেয়ারড ইলেকট্রন। তার মানে ক্লোরিনকে একটু উত্তেজিত করার ফলে ক্লোরিন 3টা আনপেয়ারড ইলেকট্রন ফর্ম করছে এবং ওর যোজনী 3। এবার আসো, এবার আমি যদি এই 3px, মানে এই যে 3s এই যে 2 আর এই যে 3px এই যে 2, এইখানকার একটা ইলেকট্রনকে, এই যে এই ইলেকট্রনটাকে যদি আমি উত্তেজিত করে যদি আবার 3D অরবিটালে পাঠিয়ে দিই, তাহলে xy গেল, তো এবার yz। জাস্ট এই যে খেয়াল করে দেখো, যদিও ইলেকট্রন এভাবে প্রবেশ করে না, ইলেকট্রন সবার প্রথম কোন ডি অরবিটালে প্রবেশ করে এটা তোমাদের জানার কোনো দরকার নেই, তোমরা জাস্ট বুঝে নাও যে ডি অরবিটালে চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো তোমরা আরেকটু বড় হয়ে শিখবে, আরেকটু পরিপক্ক হলে শিখবে। আচ্ছা, তাহলে এবার দেখো, হ্যাঁ 3px2 ছিল, এই যে দেখো 3px হচ্ছে 1 হয়ে গিয়েছে, আর ওর এই যে ইলেকট্রনটা এই যে 3dyz এ চলে গিয়েছে। এবার দেখো আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে ক্লোরিনকে আবার উত্তেজিত যখন আমরা করলাম, ওর যোজনী ও দেখাচ্ছে হচ্ছে এখন 5, কারণ 5টা আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন ফর্ম করেছে। আচ্ছা, 3s এ কিন্তু এখনো যুগ্ম ইলেকট্রন রয়েছে। আমরা যদি এখন ক্লোরিনকে আবার উত্তেজিত করি, তাহলে এই যে ইলেকট্রনটা এটা উত্তেজিত হয়ে আরেকটা ডি অরবিটালে চলে যাবে, সেটা দিলাম হচ্ছে zx, xy, yz, zx। এবার দেখো ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে
কি হলো সেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা আনপেয়ার্ড ইলেকট্রন। এবং এখন ক্লোরিন কত যোজনী দেখাচ্ছে? 7 যোজনী দেখাচ্ছে। তো তোমরা যে পড়ো ক্লোরিন 1 যোজনী দেখায়, হ্যাঁ এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ক্লোরিন 1 যোজনী দেখায়, বা আয়নিক যৌগের সময় ক্লোরিন 1 যোজনী দেখায়। কেন? কারণ আয়নিক যৌগে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, দ্যাটস ইট। কিন্তু সমযোজী যৌগে ক্লোরিন চাইলে এভাবেতে একটা ইলেকট্রন শেয়ার করতে পারে, একটু উত্তেজিত হয়ে 3টা ইলেকট্রন শেয়ার করতে পারে, আর একটু উত্তেজিত হয়ে 5টা ইলেকট্রন শেয়ার করতে পারে, আর একটু উত্তেজিত হয়ে 7টা ইলেকট্রন শেয়ার করতে পারে। বুঝেছো? তো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা বা জেনারেল স্টেট জিএস। এটা এক্সাইটেড স্টেট, এটাও এক্সাইটেড স্টেট, এটাও কি এক্সাইটেড স্টেট। কিন্তু আমরা যেহেতু বারবার উত্তেজিত করছি, চাইলে সিম্বলিকলি লেখা যায় আর কি, একটা স্টার দিয়ে যে হ্যাঁ একবার উত্তেজিত করেছি। এখানে 2টা স্টার দেওয়া যায় যে 2বার উত্তেজিত করেছি। এখানে 3টা স্টার দেওয়া যায় যে 3বার উত্তেজিত করেছি, এভাবে। এবং পর্যায় সারণী তো পারো, তাই না? সেটা হচ্ছে ফ্লুরিন, এর নিচেই কিন্তু ক্লোরিন, এর নিচে ব্রোমিন, এর নিচে হচ্ছে আয়োডিন। যে কাজ ক্লোরিন করতে পারে 1 3 5 7 এতগুলা ভেরিয়েবল ব্যালেন্সই দেখাতে পারে, সেম কাজ ব্রোমিনও পারে, সেম কাজ আয়োডিনও পারবে করতে। বুঝেছো? মানে এই জন্য হচ্ছে আমরা বলি সেটা হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এরা হচ্ছে 1 3 5 7 পরিবর্তনশীল যোজনী দেখায়। এখন তোমরা বলবো যে ফ্লুরিনকে কেন বাদ দিলেন? ফ্লুরিন শুধু একটাই যোজনী দেখায়, সেটা হচ্ছে ফ্লুরিন 1 যোজনী দেখায়। আর যদি তোমরা কেন, ঘটনা হচ্ছে দেখো এই যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিনের বেলায় কিন্তু দেখো 3D অরবিটাল ফাঁকা। এই জন্য কিন্তু দেখো ইলেকট্রনগুলোকে উত্তেজিত করে করে ও হচ্ছে এই যে 3D XY তে রাখতে পারছিল, 3D YZ এ রাখতে পারছিল, 3D ZX এ রাখতে পারছিল। সেম কেস ব্রোমিনের বেলায় হবে, জাস্ট হচ্ছে যে তোমরা এখানে হচ্ছে জাস্ট 4s2 4px2 4py2 4pz, আর এখানে হচ্ছে 5d হবে। এতটুকু পর্যায় সারণীর নলেজ তোমাদের থাকা উচিত, ঠিক আছে? এবং ব্রোমিনের বেলায় হচ্ছে কি, সেটা হচ্ছে ওর 4d অরবিটাল হচ্ছে ফাঁকা, এই জন্য ওর যোজনী এক্সপান্ড করতে পারে, যোজনী পরিবর্তন করতে পারে, বড় যোজনীর দিকে যেতে পারে। ঠিক তেমনি আয়োডিনের বেলায় দেখবা ওর 5d অরবিটালটা ফাঁকা আছে, সেম ক্লোরিনের মতোই, জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু বড় হবে, আর কিচ্ছু না। আর ক্লোরিনের বেলায় কি ছিল? ক্লোরিনের বেলায় হচ্ছে 3d অরবিটাল ফাঁকা ছিল, এই জন্য হচ্ছে ওরা কি করতে পারছে, এক যোজনী তো ওরা স্বাভাবিকভাবেই দেখায়। আর 3 5 7 এই যোজনীগুলো হচ্ছে ওরা কি করেছিল, পেয়ার্ড ইলেকট্রনকে উত্তেজিত করে আনপেয়ার্ড করলো এবং সেগুলোকে অন্য অরবিটালে পাঠিয়ে দিল একাকী রাখার জন্য, আনপেয়ার্ড করার জন্য। এভাবেই হচ্ছে কি করলো, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে ফেললো, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে ফেললো, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে ফেললো, আর যোজনীয় বড় করে ফেললো, ঠিক আছে? কিন্তু ফ্লুরিন তো পারে না, কারণ ফ্লুরিনের প্রথমত ডি অরবিটাল নেই, কারণ 2d অরবিটাল এক্সিস্ট করে না, এগুলো তোমরা বোঝার কথা। বা ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাসটা কিরকম, সেটা হচ্ছে 1s2 2s2 2p কত 5। দেখো ওর তো 2p এর পর তো দ্বিতীয় শক্তি স্তরে আর কি কোনো ফাঁকা অরবিটাল আছে? জাস্ট লাইক ক্লোরিন, যেরকম ক্লোরিন হচ্ছে 3s আর 3p এর পর 3d ফাঁকা ছিল, ঠিক তেমনি ব্রোমিনেরও কি, সেটা হচ্ছে 4s 4p আর এরপরে 4d ফাঁকা ছিল বা ফাঁকা থাকবে। আয়োডিনের হচ্ছে 5s 5p এর পর 5d ফাঁকা থাকবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে ওরা ওদের যোজনটা কি করতে পারে, পরিবর্তন করতে পারে, এক্সপান্ড করতে পারে। ফ্লুরিন পারে না, কারণ ফ্লুরিনের 2d অরবিটাল এক্সিস্ট করে না। সুতরাং ফ্লুরিন যদি এভাবে উত্তেজিত হয়ে হয়ে যদি অযুগ্ম ইলেকট্রন তৈরি করতে পারতো, তাহলে ফ্লুরিনও পরিবর্তনশীল যোজনী দেখাতে পারতো, ফ্লুরিন পারে না। এই যে এই কথাটাই নিচে বলা, ক্লোরিনের মতো ব্রোমিন আয়োডিন অনুরূপভাবে 1 3 5 7 যোজনী দেখায়, কিন্তু ফ্লুরিন, তোমরা ফ্লোরিন বলো আর কি, উচ্চারণটা ফ্লুরিন, রস্যকার উচ্চারণ, ফ্লুরিন শুধু 1 যোজনীই দেখায়। আচ্ছা, ফ্লুরিন কেন পরিবর্তনশীল যোজনী দেখাতে পারে না, বুঝেছো? এই যে এটাই বুঝালাম, যে কারণ ফ্লুরিনের 2d অরবিটাল বলে কোনো কিছু এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না। যদি করতো তাহলে ফ্লুরিনও কি করতো, সেটা হচ্ছে যোজনী দেখাতো, ঠিক আছে? তো এই যোজনীটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যোজনীর কতগুলো কথা বলা, যোজনী কি, সেটা হচ্ছে যোজনী নিয়ে কিছু বিশেষ কথা। সেটা কি, যোজনী একটি বিশুদ্ধ সংখ্যা, এবং এই স্লাইডের মধ্যে যে কথাগুলো লেখা আছে, বিলিভ মি অর নট, ইটস পিওর এমসিকিউ। এই জিনিসগুলো এমসিকিউতে বিভিন্নভাবে আসবে
এবং তোমরা ধরা খাবে। সুতরাং যোজনীর মতো জিনিস এটা এখানেও অনেক কিছু জানার আছে। দেখো যোজনী জাস্ট একটা সংখ্যা। কি সংখ্যা? সেটা হচ্ছে ধাতুর জন্য ও যতগুলো ইলেকট্রন দান করে, আর অধাতুর জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, বা সর্ববহিস্থ শক্তি স্তরে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে, যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তো এটা তো একটা সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা। কতগুলো দান করছো, কতগুলো গ্রহণ করছো। আরেকটা কি ছিল? সেটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে, অধাতুর বেলায় সর্ববহিস্থ শক্তি স্তরে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো এটা তো সংখ্যা, ওই কথাটাই বলা হয়েছে যোজনী একটা বিশুদ্ধ সংখ্যা। ইটস জাস্ট এ পিওর নাম্বার, ইটস জাস্ট এ পিওর নাম্বার। আচ্ছা, এরপরে কথাটা কি? যোজনী ধনাত্মক বা ঋণাত্মক হয় না? হ্যাঁ, যোজনী ধনাত্মক ঋণাত্মক হয় না তো। যোজনী জাস্ট যোজনী। এই যে যোজনীর কোনো চিহ্ন নাই, এই জিনিসগুলোই এমসিকিউতে আসবে যে ভ্যালেন্সির কোনো সাইন নাই, কোনো সাইন নাই। আচ্ছা, 3 নাম্বার, ভ্যালেন্সি বা যোজনী ভগ্নাংশ হয় না। ইট কান্ট বি এ ফ্র্যাকশন। যোজনী কি হয় না? ফ্র্যাকশন হয় না, ভগ্নাংশ হয় না। দেখেছো তো? মানে যোজনীর কনসেপ্টটা কি? ইলেকট্রন দান করা, গ্রহণ করা, আর কি? সেটা হচ্ছে অধাতুর বেলায় সমযোজী বন্ধনে সর্ববহিস্থ শক্তি স্তরে যতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে। তো ইলেকট্রনের সংখ্যা তো ভগ্নাংশ হয় না, বুঝো নাই? দান গ্রহণ এই ব্যাপারগুলো তো ভগ্নাংশ হয় না। এই জন্য কি বলেছে? যোজনী ভগ্নাংশ হয় না, বা ইট কান্ট বি এ ফ্র্যাকশন। তো যোজনী কনসেপ্টটা কি? ওই কথাটাই আবার বলা, যে এই কথাগুলো ভালো করে বোঝে সে কখনো এমসিকিউতে আটকায় না। আমি তোমাদের মধ্যে এই একটা কমন টেন্ডেন্সি দেখেছি, সেটা হচ্ছে কি তোমরা বলো যে ভাইয়া থিওরি অনেক ভালো করে পারি, ম্যাথ অনেক ভালো করে পারি, সিকিউ সলভগুলো অনেক ভালো করে পারি, কিন্তু আমাদের এমসিকিউ কমন আসে না। এখন ঘটনা হচ্ছে এমসিকিউ কমন না আসার কারণ, বা এমসিকিউ যদি সলভ করতে গিয়ে না পারো, তার মানে তুমি মনে করছো যে তুমি থিওরি ভালো করে পড়েছো, বা তুমি ওই থিওরি থেকে তুমি সব পারো, বিশেষ করে হচ্ছে সিকিউ বা রিটেন পার্টটুকু। কিন্তু তুমি যদি কোনো একটা থিওরি থেকে এমসিকিউ না পারো, তার মানে তুমি আসলে এখনো থিওরি ভালো করে পড়ো নাই। আমি চাইলে যোজনী নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টাও কথা বলতে পারবো, তাও যোজনী নিয়ে কথা বলা শেষ হবে না। যোজনী এত ভাস্ট একটা জিনিস, কিন্তু আমরা পড়ছি অল্প, তোমাদের প্রয়োজন অল্প তাই পড়াচ্ছিও অল্প, কিন্তু যোজনী অনেক ভাস্ট একটা জিনিস। ঠিক আছে? তো এই কথাটাই বলছি আর কি, এবং এই কথাটা আমি বারবার বলি, সেটা হচ্ছে যে ডেফিনিশন ভালো করে বোঝে, এটা আমার কথা না, এটা আমার সিনিয়রদের কথা, সেটা হচ্ছে ডেফিনিশন যে ভালো করে বোঝে, সংজ্ঞা সংজ্ঞা, তার অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো যোজনী কি? সেই 4D নম্বর কথাটাই, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগ বা অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু অন্য একটি মৌলের কয়টি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এই ব্যাপারে ধারণা দেয়। মানে যোজনী হচ্ছে ধারণা দেয় একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের কতগুলো কানেক্টেড হবে, বন্ডেড হবে। এটা জাস্ট হচ্ছে কানেক্টিভিটি। হ্যাঁ, কানেক্টিভিটি, যোগাযোগ, যে একজনের সাথে আরেকজনের কতজন যুক্ত হইতে পারবে, এগুলো তোমরা জানো, এগুলো ছোট কথা। আচ্ছা, এই নাম্বারটা কি? এটা তোমরা জানো, সেটা হচ্ছে কি? যোজনী হচ্ছে কি? সেটা হচ্ছে যৌগ বা অণু, মানে হচ্ছে কম্পাউন্ড বা মলিকুলার হচ্ছে ফর্মুলা লেখার জন্য, ফর্মুলা সংকেত হচ্ছে কি? ফর্মুলা, মানে ওর মলিকুলার ফর্মুলা লেখার জন্য অতীব জরুরি। ভ্যালেন্সি না জানলে তো ফর্মুলা লেখা যায় না। ঠিক আছে? তো এই কথাগুলোই বলা হয়েছে। এবার হচ্ছে আসো যৌগমূলকের কথাটা বলি। যৌগমূলক বা হচ্ছে কি রেডিক্যাল, এই ডেফিনিশনটা তোমরা বইয়ে পড়েছো। সেটা কি? যখন একাধিক মৌলের, বুঝেছো? যেরকম নাইট্রোজেন মৌল, অক্সিজেন মৌল, কার্বন মৌল, ঠিক আছে, এরকম মৌল আর কি। যখন একাধিক মৌলের কতিপয় পরমাণু সাথে আয়নও থাকতে পারে, কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, আধান মানে চিহ্ন বা চার্জ, ধনাত্মক, নেগেটিভ বা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। পরমাণু গুচ্ছ মানে হচ্ছে ক্লাউড, কমিউনিটি একটা ক্লাউড, যে অনেকজন একসাথে আছে তৈরি করে। এতটুকু আমরা বুঝি, এগুলো স্বাভাবিক জিনিস, কিন্তু আমার জন্য হচ্ছে এই পরের কথাটা ইম্পর্টেন্ট। সেটা কি? এবং এটি একটি মাত্র মৌলের আয়নের ন্যায় আচরণ করে, তখন এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। এই যে আমার জন্য হচ্ছে এই কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি জানি অনেক সময় হয়, বা এটা কেমিস্ট্রিতে একটু বেশি হয়, সেটা হচ্ছে অনেক সময় ডেফিনিশন বোঝা যায় না,
ডেফিনেশন বুঝতে হলে কতগুলো উদাহরণ দেখতে হয়, উদাহরণ দেখলে হচ্ছে ডেফিনেশন ভালো করে বোঝা যায়। যেরকম আমি হচ্ছে এখানে ডেফিনেশনটা বুঝাই, এবং এই ভিডিওটা মূলত হচ্ছে আমি করছি এমনভাবে, সেটা হচ্ছে যে কিছুই পারে না সে সব পারবে, যে হচ্ছে মনোযোগ দিয়ে জারণ সংখ্যার ভিডিওগুলো করবে, এবং মোটামুটি জারণ সংখ্যার উপর এটা সহ আরও 3টা ভিডিও আসবে, মানে মোট 5টা ভিডিও আসবে, ঠিক আছে? তো দেখি আমি ডেফিনেশনটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম আয়নটা, এটা মূলত কি ছিল, এটা তোমরা যখন আস্তে আস্তে কেমিক্যাল রিয়াকশন শিখবে সেখানেও দেখবা। সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়া, এটা একটা সমযোজী যৌগ, সিম্পল জিনিস, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে কি হয়েছে, বন্ডেড হয়েছে, ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে পড়বা। সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন বা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট বন্ড। আমি সন্নিবেশ সমযোজী বন্ধন বলি না, কারণ এটা সমযোজী বন্ধন না, এটা আস্তে আস্তে বলবো। হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে আমরা অনেক হায়ার লেভেলের জিনিসপত্র শিখবো। তবে এখন যা শিখে রাখো, নাইট্রোজেনের এখানে একটা লোন পেয়ার আছে বা মুক্তজোড় আছে, ঠিক আছে? এটা তোমাদের বোঝা উচিত, বা এটা তোমরা মুক্তজোড় বোঝো। সেটা হচ্ছে এই যে নাইট্রোজেনের এই যে 2s এর মধ্যে এই যে মুক্তজোড়টা আছে, এই যে মুক্তজোড়টা আছে, সরি, এই যে 2টা ইলেকট্রন আছে বা এই যে পেয়ার্ড ইলেকট্রন আছে, ও কিন্তু কোনো কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি। কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করবে এই ইলেকট্রনটা, কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করবে এই ইলেকট্রনটা, কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করবে এই ইলেকট্রনটা, বুঝেছো? মানে শেয়ার করার বেলায় এই ইলেকট্রনটা কিন্তু কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করতেছে না, এবং এটাকেই হচ্ছে আমরা বলছি লোন পেয়ার। এটাকেই আমরা কি বলছি, এটাকেই হচ্ছে আমরা বলছি লোন পেয়ার, সংক্ষেপে হচ্ছে বলছি এলপি, আর বাংলাতে হচ্ছে একে বলছি মুক্তজোড়, মুক্তজোড়, ঠিক আছে? মুক্তজোড়। আর হচ্ছে আরও একটা নাম আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান বইগুলোতে পাবা, কলকাতার বইগুলোতে, সেটা হচ্ছে নিঃসঙ্গ জোড়, নিঃসঙ্গ জোড়। এই নিঃসঙ্গ জোড় নামটা কেন, এগুলো পরে বলবো, আস্তে আস্তে বলবো। মানে নিঃসঙ্গ মানে তো একা, এখানে 2টা ইলেকট্রন একসাথে আছে, এখানে তো একা, মানে কেমন যেন না, বুঝাবো এখন না, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের প্রায় সময় পরীক্ষাতে সংজ্ঞা আসে, সেটা হচ্ছে মুক্ত জোড়ের সংজ্ঞা কি, মুক্ত জোড়ের সংজ্ঞা কি, বা লোন পেয়ার ইলেকট্রনের সংজ্ঞা কি। তো এখান থেকে চাইলে তোমরা নিজেরা সংজ্ঞাটা বানাও না, সংজ্ঞা কেন মুখস্থ করবা, ডেফিনিশন কেন মুখস্থ করবা, ডেফিনিশনটা বানাও, দেখো, চিন্তা করো সেটা কি। সেটা হচ্ছে, খেয়াল করো, সেটা হচ্ছে কোনো একটা মৌল এর সর্ববহিস্থ শক্তি স্তরের যুগ্ম ইলেকট্রন, মানে পেয়ার্ড ইলেকট্রন, যেটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি, সরি, কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি, সেই ইলেকট্রন জোড়কে, ইলেকট্রন পেয়ারকে লোন পেয়ার বলে। আমি ইংরেজি বাংলা মিক্স করে হচ্ছে লিখি, দেখি বুঝো কিনা। সেটা হচ্ছে কি, কোনো একটি পরমাণু, তো পরমাণু না লিখে অ্যাটম লিখি, কোনো একটি অ্যাটম এর সর্ববহিস্থ শক্তি স্তর, মানে হচ্ছে ইংরেজিতে লিখছি, সেটা হচ্ছে আউটার মোস্ট শেল এর কি, এটাকে কি যেন বলছি, ইলেকট্রন জোড়, মানে হচ্ছে ইলেকট্রন পেয়ার। আচ্ছা, ইলেকট্রন শেলের কি, আউটার মোস্ট শেল এর ইলেকট্রন পেয়ার যেটি কি করেনি, কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করে না বা করেনি, কেমিক্যাল বন্ডিংয়ে মানে এখনো পর্যন্ত পার্টিসিপেট করেনি, মানে এখানে ইলেকট্রন শেয়ারিং হয় মূলত, সমযোজী বন্ধনে অন্য একটা পরমাণুর ইলেকট্রন এসে এখানে শেয়ার্ড হয়, এখানে শেয়ার্ড হয়, এখানে শেয়ার্ড হয়, এখানে ইলেকট্রন শেয়ার্ড হবে না, কারণ এখানে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, এটা তোমরা জানো। 2px অরবিটালেও ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারবে, 2py অরবিটালেও ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারবে, 2pz অরবিটালেও ম্যাক্সিমাম কি 2টা ইলেকট্রন থাকতে পারবে, আর 2s অরবিটালেও কি 2টা ইলেকট্রন থাকতে পারবে, আর 2টা ইলেকট্রনই তো আছে। তার মানে এখানে ইলেকট্রন কিন্তু বাহির থেকে শেয়ার্ড হতে পারবে না, আর শেয়ার্ড হতে না পারাকেই হচ্ছে আমরা বলতেছি ও কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করছে না, ঠিক আছে? তবে অন্যভাবে করে, সেটাই হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা হচ্ছে সন্নিবেশ বন্ধন। আচ্ছা, কোনো একটি অ্যাটমের আউটার মোস্ট শেলের ইলেকট্রন পেয়ার যেটি কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি, বা এটাকে আরো একটা কথা বলা যায়, খেয়াল করো, নাইট্রোজেনের কাছে কিন্তু এখানে কোনো ডি অরবিটাল নেই, এই যে 2d অরবিটাল নেই, কারণ 2d অরবিটাল এক্সিস্ট করে না। যদি এক্সিস্ট করতো তাহলে কিন্তু আমরা নাইট্রোজেনকে কি করতে পারতাম, উত্তেজিত করতে পারতাম, এটা কিন্তু ওর স্বাভাবিক অবস্থা, জেনারেল স্টেট, জিএস।
তো আমরা যদি যদি ডি অরবিটাল থাকতো, মানে দ্বিতীয় শক্তি স্তরটার মধ্যে যদি কোনো ফাঁকা অরবিটাল থাকতো, যদি থাকতো, তাহলে কিন্তু আমরা এই যে 2s2, এই 2s2 যদি ইলেকট্রন দিয়ে লেখাই তাহলে এরকম আপ স্পিন ডাউন স্পিন, তাহলে এই ইলেকট্রনটাকে কিন্তু কি আমরা উত্তেজিত করে কোনো একটা ফাঁকা অরবিটালে নিয়ে যেতে পারতাম যদি থাকতো। কিন্তু নাইট্রোজেনের বেলায় তো নাই, এই জন্যই তো আমরা 2s কে উত্তেজিত করেও তো লাভ নাই, কারণ উত্তেজিত করলেও তো ওকে তো কোথাও নিয়ে যেতে পারবো না, বুঝো নাই? সেম ঘটনা কিন্তু অক্সিজেনেও ঘটছে। দেখো এই যে 2s, এই যে 2s এর মধ্যে দুইটা ইলেকট্রন, তারপর এই যে 2px2 এর মধ্যে এই যে দুইটা ইলেকট্রন, আর এখানে অক্সিজেনের তো 2d অরবিটাল বলে কোনো কিছু নাই, দ্বিতীয় শক্তি স্তরে জাস্ট এই দুইটাই উপশক্তি স্তর, s আর হচ্ছে p, বা অরবিটাল হচ্ছে চারটা, s অরবিটাল, px অরবিটাল, py অরবিটাল, pz অরবিটাল, আর তো কোনো ফাঁকা অরবিটাল নাই। যদি থাকতো তাহলে কিন্তু এই ইলেকট্রনটাকে আমরা উত্তেজিত করে কোথাও নিয়ে যেতে পারতাম। যদি ফাঁকা অরবিটাল থাকতো তাহলে এই ইলেকট্রনটাকে উত্তেজিত করে এই যে 2s2 এর এই ইলেকট্রনটাকে উত্তেজিত করে কোথাও নিয়ে যেতে পারতাম, মানে ওই যে পরিবর্তনশীল যোজনীর কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারতাম। এখন আমরা তো পারি নাই, উত্তেজিত করতে চাইলেও করতে পারবা না, কারণ হচ্ছে ইলেকট্রনটা নিয়ে যাবার জন্য কোনো এমটি অরবিটাল নাই, কোনো এমটি অরবিটাল নাই, কোনো ফাঁকা অরবিটাল নাই। তার মানে আমি কি একটা কথা বলতে পারি, নাইট্রোজেনের এই যে 2s2 বা 2s সাব অরবিটারি ইলেকট্রনটা বা 2s অরবিটালের এই দুইটা ইলেকট্রন বা এই ইলেকট্রন পেয়ারটা, ইলেকট্রন জোটটা উত্তেজিত করতে পারি নাই, কারণ ফাঁকা অরবিটাল ছিল না, এই জন্য এটা হচ্ছে মুক্ত জোড় বা লোন পেয়ার। ঠিক আছে, মানে আমি বলতে পারি কি কেমিক্যাল বন্ডিং এ পার্টিসিপেট করেনি, বা বা ইলেকট্রন শেলের কি কোনো একটি অ্যাটমের আউটার মোস্ট শেলের ইলেকট্রন পেয়ার যেটি কেমিক্যাল বন্ডিং এ পার্টিসিপেট করেনি, বা যে ইলেকট্রন পেয়ারটিকে, বা কি লিখছি একটু পেঁচায় গেছে, কারণ আমি আসলে বইয়ের ডেফিনিশন লিখতে চাই না, বইয়ের ডেফিনিশনে আসলে কোনো ফিল নাই। ঠিক আছে, সেটা কি কোনো একটি অ্যাটমের আউটার মোস্ট শেলের ইলেকট্রন পেয়ার যেটি কেমিক্যাল বন্ডিং এ পার্টিসিপেট করেনি, বা যে ইলেকট্রন পেয়ারটিকে ইলেকট্রন পেয়ারটিকে উত্তেজিত করা যায়নি, মানে হচ্ছে এক্সাইটেড করা যায়নি, সম্ভব হয়নি আর কি, এক্সাইটেড করা যায়নি, সেই ইলেকট্রন পেয়ারকে কি লোন পেয়ার। আমি জানি তোমাদের বইয়ের থেকে এই ডেফিনিশনটা কঠিন, বাট বিলিভ মি এটাই সব থেকে বিশুদ্ধ বা সঠিক সংজ্ঞা। লোন পেয়ার বা সংক্ষেপে কি বলে এলপি, বা কি বলে এটাকে মুক্ত জোড়, বা এটাকে আরো একটা নামে কি বলা হয় সেটা হচ্ছে, বা কি বলা হয় আরো একটা নাম সেটা হচ্ছে নিঃসঙ্গ জোড়, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলা হয়। এবং এই ঘটনা কিন্তু যে কোনো একটি অ্যাটম বলতে এখানে কিন্তু অবশ্যই অ্যাটমটা কিন্তু কি হইতে হবে, অধাতুর হইতে হবে, তার মানে হচ্ছে নন মেটালিক হইতে হবে, নন মেটালিক অ্যাটম। সো দ্যাটস দ্য ডেফিনিশন অফ লোন পেয়ার। আচ্ছা, তো লোন পেয়ার বুঝালাম, কিন্তু আমাদের আসো ওই যে সেটা কি, সেটা হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে যৌগমূলকটা কি, যৌগমূলকের কনসেপ্টটা একটু বুঝতে হবে। তো এটা কি, তো এখানে মূলত ওই যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের হচ্ছে একটা লোন পেয়ার আছে, ঠিক আছে, এবং লোন পেয়ার বা মুক্ত জোড়, এই লোন পেয়ারটা ও হচ্ছে শেয়ার করেছে কাকে, H প্লাসকে শেয়ার করেছে। ঠিক আছে, আমি দরকার এটা মুছে হচ্ছে আমি নিচে লিখি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নে, আগে বুঝো অ্যামোনিয়াম আয়নে আমাদের ছিল হচ্ছে অ্যামোনিয়া, মানে একটা নাইট্রোজেন পরমাণু আর তিনটা হাইড্রোজেন পরমাণু। খেয়াল করো ডেফিনিশনের সাথে, যখন একাধিক মৌলের কতিপয় পরমাণু, দেখো একাধিক মৌল, তো নাইট্রোজেন একরকম মৌল, হাইড্রোজেন আরেক রকম মৌল, একাধিক মৌল, একের অধিক মৌল, এদের পরমাণু, নাইট্রোজেন মৌলের নাইট্রোজেন পরমাণু আর হাইড্রোজেন মৌলের তিনটা হাইড্রোজেন পরমাণু, ওরা কেমিক্যালি যুক্ত হয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি করছে, এতটুকু তো বুঝছি। এবং এখানে দেখো কি বলেছে, যখন একাধিক মৌলের কতিপয় পরমাণু, এটা তো বুঝলাম, সমস্যা হচ্ছে এই যে আয়ন, আয়ন বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখো এখানেই হচ্ছে মজা, যে কেন বললাম জারণ সংখ্যার সাথে কেমিক্যাল বন্ডিং এর খুব ভালো সম্পর্ক আছে। আচ্ছা, এই যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, ও এটা কাকে শেয়ার করে, ও হচ্ছে এটা H প্লাস আয়নকে শেয়ার করে, এবং এই শেয়ার করাটাকে হচ্ছে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই, ঠিক আছে। এবং এটাই হচ্ছে তোমরা পড়বা, বা আমি আস্তে ধীরে পড়াবো, একটু ধৈর্য ধরতে হবে, এটাকেই হচ্ছে আমরা বলছি সন্নিবেশ বন্ধন। সমযোজী বন্ধন অনেকে বলে ফেলে, না,
সন্নিবেশ সমযোজী বন্ধন অনেকে বলে ফেলে, ওটা ভুল কথা। এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন বা কি বন্ধন এটা? এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। এবং দেখো এই যে একাধিক মৌলের একাধিক পরমাণু বা আয়ন একসাথে যুক্ত হয়ে একটা নাইট্রোজেন পরমাণু, একটা আর তিনটা, মোট 4টা হাইড্রোজেন পরমাণু। আর এদের পুরোটার উপর একটা ধনাত্মক চার্জ আছে, এবং চার্জ লেখার জায়গাটা কি? সেটা হচ্ছে ডান পাশে উপরে, ডান পাশে উপরে, ঠিক আছে? এবং এই যে আয়নটা, হ্যাঁ এটা এখন একটা ক্যাটায়ন ফর্ম করেছে, এটা একটা ক্যাটায়ন ফর্ম করেছে, এবং এটাকেই হচ্ছে আমরা বলছি পরমাণু গুচ্ছ। পরমাণু গুচ্ছ, ফুলের মালার মতো, ফুলের গুচ্ছ, পরমাণু গুচ্ছ। কেন পরমাণু গুচ্ছ বলা হচ্ছে? কারণ এখানে দেখো একটা নাইট্রোজেন পরমাণু, 4টা হাইড্রোজেনের পরমাণু আছে। যদিও 4টা হাইড্রোজেন পরমাণুর মধ্যে 3টা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু আর একটা হচ্ছে H+ আয়ন। তো এরা একসাথে কি একটা পরমাণু গুচ্ছ, যেটা আমি বলেছি এই যে এই পর্যন্ত আর কি, এই যে এই পর্যন্ত, এবং বলেছি এই এতটুকুর মধ্যে কোনো মজা নেই, বোঝা যায় স্বাভাবিক। মূলত হচ্ছে মজাটা হচ্ছে পরের লাইনে, এবং এটি একটি মাত্র মৌলের আয়নের ন্যায় আচরণ করে। একটি মাত্র মৌল মানে কি? যেরকম ধরো সোডিয়াম মৌল একটা ইলেকট্রন দান করে দিছে, একটা ইলেকট্রন দান করে দিয়ে এই যে ও সোডিয়াম প্লাস আয়ন হইছে। তো এই সোডিয়াম প্লাস আয়নটা কি? একটা মৌলের আয়ন। এই সোডিয়াম আয়নটা কি? সোডিয়াম প্লাস আয়নটা কি? এই সোডিয়াম মৌলের আয়ন, একটা মৌলের আয়ন বা একটা পরমাণুর আয়ন। বা ধরো ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়ে গিয়েছে বা Cl- আয়ন হয়ে গিয়েছে। এখন বলো তো এই আয়নটা কি? এই ক্লোরিন পরমাণুর আয়ন, একটা পরমাণুর আয়ন, মানে একটা পরমাণু ইলেকট্রন দান করে বা ইলেকট্রন গ্রহণ করে যে আয়নটা উৎপন্ন করে, এদেরকে আমরা কি বলি? একটা পরমাণুর আয়ন বা এক পারমাণবিক আয়ন। বা ধরো সেম সালফার 2টা ইলেকট্রন গ্রহণ করে H2- মানে হচ্ছে সালফাইড আয়ন তৈরি করেছে। বা ধরো নাইট্রোজেন 3টা ইলেকট্রন গ্রহণ করে N3- নাইট্রাইড আয়ন তৈরি করেছে, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম, সেটা হচ্ছে গিয়ে 2টা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করেছে। তো এগুলো তো সবাই একটা পরমাণুর আয়ন, একটা পরমাণুর আয়ন, একটা মৌলের আয়ন বা একটা পরমাণুর আয়ন। এই কথাটাই বলা হয়েছে এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই কথাটা অনেকে বুঝে না, এবং এখানে এই জন্যই তো আমি এখানে 3 স্টার দিয়ে রেখেছি যে এই কথাটাই অনেকে বোঝে না। ডেফিনিশনে বোঝার জন্য অনেক কিছু আছে। চিন্তা করো, এখানে কিন্তু একটা মৌল নাই, এখানে নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন মৌলের একটা পরমাণু আছে, আর হাইড্রোজেন মৌলের 3টা পরমাণু আছে, এই যে H3, আর একটা H+ আয়ন আছে। তো এটা তো কোনোভাবেই একটা পরমাণু না বা একটা পরমাণুর আয়ন না, বাট ইটস বিহেভিং লাইক এ কি? এটা বিহেভ করতেছে যে না আমার কাছে, আমার ভিতরে আসলে এতগুলো পরমাণু নাই, আমি একটা পরমাণুর আয়ন। মানে এইটা, এই যে NH4+, হ্যাঁ আমি জানি এটা তোমরা নাম জানো, এটার নাম হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম আয়ন। এটার নাম কি? অ্যামোনিয়াম আয়ন। হ্যাঁ, কিন্তু এটা বিহেভ করতেছে ধরো ওই সোডিয়াম প্লাস আয়নের মতো, একটা পরমাণুর আয়নের মতো আচরণ করতেছে। মানে এইখানে এই যে 5টা পরমাণু বা 4টা পরমাণু আর একটা আয়ন, এই যে 4টা পরমাণু আর হচ্ছে একটা আয়ন আচরণ করতেছে একটা পরমাণুর আয়নের মতো, বা ধরো একটা পরমাণুর আয়নের মতো, ধনাত্মক আয়ন আর কি। তাহলে Cl- কথাটা না লিখি, মানে এরকম একটা চার্জওয়ালা, একটা প্লাস চার্জওয়ালা আয়ন আমাদের কাছে আর কি কি আছে? পটাশিয়াম প্লাস হইতে পারে, H+ হইতে পারে, তারপর কি হইতে পারে? সিজিয়াম প্লাস হইতে পারে, তারপর কি লিথিয়াম প্লাস হইতে পারে। মানে এইরকম একটা পরমাণুর ধনাত্মক আয়নের মতো আচরণ করতেছে, যদিও কিন্তু ভিতরে ভিতরে কিন্তু কি ওর মধ্যে 4টা পরমাণু আছে, 4টা পরমাণু, নাইট্রোজেনে একটা, হাইড্রোজেনের 3টা আর একটা H+ আয়ন, কিন্তু ও বিহেভ করতেছে না 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 আমি একটা পরমাণুর আয়ন। ওইটাই তো লিখেছি যে এটি একটি মাত্র মৌলের আয়ন ন্যায় আচরণ করে। তখন এদের এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বা কি বলে? রেডিক্যাল বলে। এবং এই জন্য তোমাদের বইগুলো দেখলে আমার খুব হাসি পায়। মানে বইয়ের মধ্যে যে ডেফিনিশনগুলো লেখা, প্রথম কথা হচ্ছে এই ডেফিনিশনগুলো বোঝানোর জন্য যে পরিমাণ ইফোর্ট, এটা কেউ দেয় না। এবং এই সিম্পল জিনিসটাই আরও অনেক কথা বলা যায় যৌগমূলক নিয়ে, যেটা আমি সামনে বলবো। তো ধরো অ্যামোনিয়াম আয়নকে আমরা বুঝে ফেললাম, ঠিক আছে? মূলত আমি তোমাদেরকে ডেফিনিশনটা বুঝালাম। এবার ধরো আরো কয়েকজনকে বুঝে ফেলি, সেটা হচ্ছে এই যে ধরো সায়ানাইড আয়ন, যেরকম ধরো কি সায়ানাইড আয়ন, এই যে
এখানে কি হয়েছে, সিম্পল কথা, মানে সিম্পল ভাবে বুঝো, আস্তে আস্তে বুঝাবো যে একটা কার্বন পরমাণু আর হচ্ছে একটা নাইট্রোজেন পরমাণু সামহাউ নিজেরা একসাথে কি যুক্ত হয়ে আছে, অবশ্যই কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে, এবং ওরা একটা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে। এই জন্য এভাবেই বুঝো আর কি, যে এভাবেই এটা হচ্ছে একটা যৌগমূলক, যদিও জিনিসটা এরকম না, বুঝাচ্ছি আর কি। ঠিক তেমনি এই যে MnO4 মাইনাস আয়ন, ঠিক আছে, সেটা হচ্ছে কি পার ম্যাঙ্গানেট আয়ন। চিন্তা করো একটা ম্যাঙ্গানিজ পরমাণু, ম্যাঙ্গানিজ মৌলের একটা পরমাণু আর অক্সিজেনের 4টা পরমাণু একসাথে সামহাউ বন্ডেড হয়ে আছে একসাথে, এবং সামহাউ ওদের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, বা কোথাও কোনো একটা সোর্স থেকে ওরা একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য এটাকে লিখছে কি MnO4 মাইনাস। এটা একটা যৌগমূলক। আবার ধরো এটা হচ্ছে কার্বনেট মূলক বা কার্বনেট যৌগমূলক বা কার্বনেট আয়ন, মানে আমরা যৌগমূলককে সিম্পলি আয়ন বলে ফেলি। তো এটাকে কি বলতে পারি, সিম্পলি একটা কার্বন পরমাণু আর 3টা অক্সিজেন পরমাণু যে একসাথে বন্ডেড অবস্থায় আছে, যুক্ত হয়ে আছে, এবং ওদের কাছে 2টা এক্সট্রা ইলেকট্রন আছে, বা কোনো একটা বাহিরের সোর্স থেকে ওরা হচ্ছে 2টা ইলেকট্রন একসেপ্ট করেছে, এই জন্য হচ্ছে 2 মাইনাস চার্জটা এসেছে। তো এভাবে সেম এভাবেও এটাকে বলতে পারতা, এভাবেও এটাকে চিন্তা করতে পারো যে একটা নাইট্রোজেন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে এবং ওরা নিজেদের থেকে একটা ইলেকট্রন দান করে দিয়েছে। তো এভাবে হচ্ছে যৌগমূলকের কনসেপ্টটা আসছে। কিন্তু এই যৌগমূলকগুলা আসলে কোত্থেকে আসে সেই কথাটা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে যাবে, জারণ সংখ্যার উপর 3য় লেকচারটায়। তবে আমি লিখে রেখেছি এবং এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, অ্যান্ড আই উইল প্রুভ দ্যাট। সেটা কি, যৌগমূলকগুলো কিভাবে আসছে, প্রকৃতপক্ষে অধিকাংশ যৌগমূলক আসে বিভিন্ন অ্যাসিড H+ দান করে দেবার মাধ্যমে। এটা তোমরা জানো, অ্যাসিড H+ দান করে দেয়, দান করে দেবার পর যে অ্যানায়নটা পড়ে থাকে, যে অ্যানায়নটা নেগেটিভ আয়নটা পড়ে থাকে, সেটাই হচ্ছে যৌগমূলক, ঠিক আছে। ও এই কথাগুলোই বলা, ওই যে যৌগমূলক বা আয়নের চার্জ লেখার পদ্ধতি হচ্ছে ওই যে আগে মান পরে চিহ্ন, আর লেখার জায়গাটা হচ্ছে সংকেতের সর্বডানে উপরে, সংকেতের উপরে সর্বডানে, সংকেতের উপরে, সংকেতের ডানে উপরে, আর লেখার নিয়ম কি আগে মান পরে চিহ্ন। আচ্ছা, এখন এখানে জাস্ট আমি 2টা ছোট উদাহরণ দিয়ে দিই। যেরকম তোমরা বলবা যে ভাইয়া এই যে কার্বনেট আয়ন এটা কিভাবে এসেছে, ধরো এটার জন্য জানতে হবে তাহলে এটা এসেছে কোন অ্যাসিড থেকে, সেটা হচ্ছে এই যে কার্বনিক অ্যাসিড থেকে H2CO3, এবং এই অ্যাসিড ও 2টা H+ দান করে দেয় বা 2টা প্রোটন দান করে দেয়। এই 2টা প্রোটন দান করে দেবার পর জাস্ট সিম্পলি চিন্তা করো যে তুমি কোনো একটা যৌগ থেকে 2টা পজিটিভ চার্জ বের করে ফেলছো, 2টা পজিটিভ চার্জ বের করে ফেলেছো, তাহলে এটার মাথার উপর কি থাকে, 2টা নেগেটিভ চার্জ থাকে, এই যে তোমাদের কার্বনেট আয়ন বা কার্বনেট যৌগমূলক। তো আবার ধরো আমি তোমাদেরকে আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই অ্যাসিডটা 2টা H+ দান করে দেয়, 2টা H+ দান করে দিলে এখানে কি পড়ে থাকে SO4, 2টা পজিটিভ জিনিস দান করে দিলা, তাহলে চার্জ আসবে 2 মাইনাস, এই যে তোমাদের সালফেট আয়ন বা সালফেট যৌগমূলক। বা হচ্ছে ধরো তোমাদের একটা ক্ষার আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো ক্ষাররা হচ্ছে কি করে, সেটা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড দান করে, অ্যাসিড যেরকম H+ দান করে, ক্ষার হচ্ছে হাইড্রোক্সাইড দান করে। তো দান করে দিলে এই যে অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে এই যে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন, এই যে তোমাদের ধনাত্মক যৌগমূলকটা, এই যে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সিল যৌগমূলকটা। তো সত্যি কথা বলছি, তোমরা তোমাদের বইয়ে যতগুলো আয়ন দেখো, বিশেষ করে নেগেটিভ আয়নগুলো প্রত্যেকটা এসেছে এরকম কোনো না কোনো একটা অ্যাসিড থেকে। যেরকম আরেকটা দেখাই দিই লাস্ট, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। কি করে, এই H+ দান করে দেবার পর বা প্রোটন দান করে দেবার পর এই যে NO3 একটা পজিটিভ জিনিস দান করে দিল, তাহলে এই রেস্ট অফ দ্য থিং ওর চার্জ হবে একটা মাইনাস, এই যে নাইট্রেট আয়ন NO3 মাইনাস। তো আমরা এই আয়নগুলোকে বুঝবো, এরপর হচ্ছে আমরা জারণ সংখ্যায় কি করব, স্টেপ আপ করব, এবং এই জিনিসগুলোই আশা করি এই যে সামনের লেকচারে হবে বা সামনের ভিডিওতে আসবে। যত রকমের আয়ন বা যৌগমূলক আছে এই যে সামনের লেকচারে বা সামনের ভিডিওতে হচ্ছে আলোচনা করা হবে। এখানে আমি কোনো আয়ন নেগেটিভ পজিটিভ যাই বলো কোনোটাই বাদ দেইনি, এবং এই যে তোমাদেরকে কতগুলো যৌগের সংকেত লেখা শিখাবো, এবং এই সংকেতগুলো শেখানোর পর প্রায় 60টার মতো আছে, সবগুলোই শেখাবো। এরপর হচ্ছে আমি তোমাদেরকে যোজনী, এরপর হচ্ছে জারণ সংখ্যার মান, এরপর হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি, এবং সামনে অনেক উদাহরণ আছে। তো এই সবগুলোই দেখাবো, এবং এটার জন্য তোমাদেরকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে, এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে করতে হবে। তো আজকের ভিডিওটা হয়তো একটু লেন্থি হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট।
কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওগুলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।